ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভকামনা এবং আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করছি এবং আজকে আমাদের যেটা আলোচনা বিষয় তোমরা বোর্ডে লক্ষ্য করো, দি প্রিপোজিশন। ওকে, আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পার্টস অফ স্পিচ ওপর ক্লাস করেছি। পার্টস অফ স্পিচে আমরা প্রথমে নাউন করেছি ক্লাস, প্রোনাউন করেছি, ভার্বের উপর ক্লাস করেছি, নন ফাইনাইট ভার্বের উপর ক্লাস করেছি। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং প্রিপোজিশন একটি নয়, আমরা বেশ কয়েকটি ক্লাস ধারাবাহিকভাবে করব এবং আজকে আমরা প্রিপোজিশনের কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা 5 থেকে 6টি এবং যদি আরও এক্সট্রা ক্লাস লাগে সেটা আমরা কমপ্লিট করব। যেহেতু এটা একটা বিশদ ব্যাপার, আমরা এটা সংক্ষেপে বা শর্টকাটে শেখার চেষ্টা করব না বা দুই একটি ব্যবহার শিখে আমরা প্রিপোজিশনকে শেষ করব না। যেহেতু এটা একাডেমিক সেক্টরে যতটা ইম্পর্টেন্ট, সেই সাথে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা জব সেক্টরেও কিন্তু এটা অনেকটাই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এটা আমরা খুব গুরুত্ব সহকারে এবং ধীরে ধীরে শেখার চেষ্টা করব। ওকে, এবং প্রথমে আমরা জানার চেষ্টা করব যে প্রিপোজিশনের গোড়াপত্তন, অর্থাৎ কেন প্রিপোজিশনে এতটাই সেন্টেন্সে ইম্পর্টেন্ট বা এতটাই দরকার হলো কেন, সেটা আমরা আলোচনা করব এবং সেই সাথে আমরা এটা কিভাবে আসলো এবং কিভাবে এর ব্যবহারগুলো আমরা আমাদের ডেইলি লাইফ প্লাস আমাদের যে কনভারসেশনাল ইংলিশ সেখানে আমরা কীভাবে ব্যবহার করছি সেই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। সো দ্য ওয়ার্ড ইজ প্রিপোজিশন। যদি আমরা এই ওয়ার্ডটাকে একটু সেগমেন্ট করি বা অ্যানালাইজ করি, সেখানে আমরা দুটি অংশ পেতে পারি। একটা হলো প্রি অ্যান্ড পজিশন। প্রি মানে আমরা কি জানি, পূর্বে, এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। যদি এভাবে আমরা বলি তাহলে পূর্বে অবস্থান, এটা বলতে আমরা কার পূর্বে অবস্থান? যদি আমরা বিভিন্ন বইয়ের মধ্যে ডেফিনেশন পেয়ে থাকি, এটা সাধারণত নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক বা অন্যায় সৃষ্টি করে। ওকে, বাংলা ব্যাকরণে এই ওয়ার্ডটা যদি আমরা মিনিং দেখি, সেখানে লেখা রয়েছে পদান্বয়ী অব্যয়। অর্থাৎ এখানে আমরা যদি সেন্টেন্সটাকে সন্ধি বিচ্ছেদ করি বা ওয়ার্ডটাকে, সেটা হচ্ছে পদান্বয়ী, অর্থাৎ পদ আর অন্যয়। পদ আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে, যদি ব্যাকরণে এটা বিভূতিযুক্ত হতে হয়। তো পদ তার অন্যয় মানে কি সম্পর্ক, অর্থাৎ বাক্যে এক পদের সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করাই হচ্ছে প্রিপোজিশনের কাজ এবং এটা এক প্রকার অব্যয় বলা হচ্ছে। ওকে, আমরা সেই ধরনের বিশ্লেষণে না গিয়ে এই ওয়ার্ডটার মিনিং অনুযায়ী যে পূর্বে অবস্থান আসলে এক্স্যাক্টলি কার পূর্বে অবস্থান এবং কার সাথে কার সম্পর্ক স্থাপন করে, এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো তোমরা, উই লিভ ইন রংপুর। সো এই সেন্টেন্স আমরা লক্ষ্য করি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দিস ইজ অবজেক্ট। সাধারণত দেখো, এই যে অবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে দুইটার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে, সম্পর্ক তৈরি করে। দ্যাটস ওয়াই ইনকে আমরা কি বলছি, প্রিপোজিশন বলছি, তাই না? আসলে প্রিপোজিশনের ব্যবহারগুলো সাধারণত এইভাবে হয়। প্রিপোজিশনে অনেক ভেরিয়েশন রয়েছে, তোমার সিঙ্গেল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, অনেক ব্যবহার আমরা জানি। আমরা ক্রমান্বয়ে সেগুলো শিখব, তবে আজকে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে উই লিভ ইন রংপুর, এখানে ইনটা একটা সেতু বন্ধন তৈরি করছে, কার সাথে? অবজেক্টের সাথে ভার্বের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। অনেকেই বলে থাকে যে প্রিপোজিশন ইজ কল দ্য স্পাইস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি যে ভাষার এর মশলা হিসেবে ব্যবহার করা হয় প্রিপোজিশনকে। কেন এটাকে আমরা মশলা সাথে তুলনা করতে পারি? দেখো, যখন একটা কারি বা তরকারি রান্না করা হয়, সেই ক্ষেত্রে দেখা গেল মশলা কিন্তু একটা যথোপযুক্ত ব্যবহার থেকেই থাকে এবং আমরা এখানে দেখা গেল নির্দিষ্ট একটা আইটেম রান্না করার জন্য নির্দিষ্ট ধরনের কি ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট পরিমাণেই কিন্তু মশলা ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখানে আমাদের মশলা ব্যবহার করলে কি হয়, তরকারিটা কি অনেক সুস্বাদু হয়, ডেলিশিয়াস হয়। দ্যাটস ওয়াই সেন্টেন্সে এই সৌন্দর্য বৃদ্ধি বা সেন্টেন্সকে শ্রুতিমধুর করার জন্য আমরা সাধারণত প্রিপোজিশন ব্যবহার করি এবং অনেক বড় বড় কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এবং যদি ব্যাপারটা এভাবে হয়, আমি যদি এখানে ইনের জায়গায় অন দিই, সেক্ষেত্রে একটু মিনিংটা চেঞ্জ হয়ে যায় এবং সেন্টেন্সটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে শুধু মশলা ব্যবহার করলেই হবে না, অর্থাৎ সঠিক মশলা ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি একটা জায়গায় যেখানে মনে করো আদা দেওয়া দরকার, আমি যদি অনেকগুলো জিরা দিয়ে ভরিয়ে রাখি, তাহলে কিন্তু তরকারিটা খাওয়া যাবে না বা স্বাদ হবে না। দ্যাটস ওয়াই আমি ইনের জায়গায় সচরাচর কিন্তু অন ব্যবহার করতে পারি না। তার মানে কি, আমাকে প্রিপোজিশন জানতে হবে এবং প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানতে হবে। আমরা যে কোনো প্রিপোজিশনকে যে কোনো সেন্টেন্সে ইউজ করতে পারি না, সেক্ষেত্রে মিনিংফুল আমরা সেন্টেন্স পাবো না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই মোটামুটি প্রিপোজিশনের প্রাথমিক ধারণা হিসেবে আমি নিতে পারি। এখন যদি তোমাকে একটা কোশ্চেন আস্ক করি যে প্রিপোজিশন সেন্টেন্সে কী হিসেবে ব্যবহৃত হয়, ওকে, একটা সাধারণ কোশ্চেন, প্রিপোজিশন আবার কী হিসেবে ব্যবহৃত হয়, এটা যদি আমরা কোশ্চেনটা করি, অনেক সময় স্টুডেন্টরা চিন্তা করে প্রিপোজিশন কী হিসেবে ব্যবহৃত, অনেক কিছু চিন্তা করে। প্রথম কথা, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যেহেতু প্রিপোজিশন ইজ ওয়ান কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, দ্যাটস ওয়াই এটা সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়।
কিন্তু শুধুই কি প্রিপোজিশন? আমরা এটা জানি এবং সবাই শিখেছি যে একটা পার্টস অফ স্পিচ সেন্টেন্সে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, সেন্টেন্সের পজিশন অনুযায়ী আমরা প্রিপোজিশনকে অ্যাডজেক্টিভ বলতে পারি, প্রিপোজিশনকে অ্যাডভার্ব বলতে পারি, নাউনকে যেমন কি ভার্ব বলতে পারি। আমরা প্রিভিয়াস ক্লাসে এই জিনিসটার উপর অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম এবং বারবার এই কথাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে চেঞ্জিং ওয়ার্ডস ইন্টু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অ্যান্ড একটা ওয়ার্ড যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে, এই ব্যাপারটা জানা আমাদের অত্যন্ত জরুরি। তখন শুধু আমরা বেঙ্গলি মিনিংয়ের উপর ডিপেন্ড করে না, আমরা সাধারণত সেন্টেন্সে ওয়ার্ডের পজিশনের উপর বেস করে আমরা যে কোনো একটা সেন্টেন্সের মিনিং দাঁড় করাতে পারি। ওকে, লক্ষ্য করো একটি সেন্টেন্স, দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, এখানে অন একটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন। আমরা এটা ব্যবহার জানি যে অন সাধারণত আমরা উপরে অর্থে যদি স্পর্শ বোঝায় সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। ওকে, এখন এভাবে যদি আমরা লিখি, put your clothes on, put your shoes on. ওকে, put your shoes on। এখানে দেখো এই অনটা আমরা কী হিসেবে ব্যবহার হয়েছে। এখানে যদি আমরা প্রশ্নটা তোমাদেরকে করি যে পুট ইউর শোজ অন, তাহলে এখানে কিন্তু অনটা আর সাধারণ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়নি, এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব হিসেবে। ওকে, পুট অন, পুট অন মানে কি আমরা জানি পরিধান করা, তার মানে এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে আমরা পেয়ে গেলাম। আবার যদি আমি সেন্টেন্সটাকে এভাবে লিখি যে অনলাইন ব্যাংকিং is a modern banking system. Okay, here online যদিও এটা প্রিভিয়াসলি অনলাইনকে অনটা আলাদা থাকলেও এখন কিন্তু দুটো মিলে একটা ওয়ার্ড লেখা হয় অনলাইন, অর্থাৎ যেটা ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করা হয় অনলাইন। এখানে কিন্তু অনলাইনে অনটা বা এখানে একটা যদি ফ্রেজও ধরি আমরা, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ প্রিপোজিশন কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করতে পারে। ইভেন আমরা এরকম একটা সেন্টেন্স লিখতে পারি, দেখো মাই স্টাডি ইজ গোয়িং অন। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পড়াশোনা কেমন হচ্ছে, তুমি বললে যে চলছে বা মানে ক্যারি অন বা গো অন সেটাকে, অর্থাৎ এই যে ভার্বের একটা পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আমরা গোয়ের পরে একটা অন দিয়ে আমরা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করছি, চালিয়ে যাওয়া কোনো কিছু, ক্যারি অন, গো অন। সো মাই স্টাডিজ গোয়িং অন, আমার পড়াশোনা চলছে। যদি তুমি এখানে অনটা না দাও, মনে করো যদি অনটা না দাও এখানে, তাহলে যদি অনটা না থাকে তখন কী হবে? মাই স্টাডিজ গোয়িং মানে তুমি যা শিখেছো এটা কি বের হয়ে চলে যাচ্ছে, ভুলে যাচ্ছ। দেখো মিনিংটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই আমার এটা কী দরকার? অন দরকার। তাহলে এইভাবে আমি এই জিনিসটার মাধ্যমে তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে প্রিপোজিশন শুধু প্রিপোজিশন হিসেবে না, ওকে, প্রিপোজিশন বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। সেটা আমরা কীভাবে চিনতে পারি? অবশ্যই সেটা অ্যাকর্ডিং টু পজিশন, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ সেন্স বুঝেই আমরা বলতে পারবো যে আসলে কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, আমরা আজকে প্রিপোজিশনকে একটু অন্যভাবে শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা জিওমেট্রিক্যালি একটু শিখব, একটু ফিজিক্স ব্যবহার করব, কারণ যেহেতু এখানে গতিশীল বস্তু, স্থিতিশীল বস্তু, সেক্ষেত্রে প্রিপোজিশন একটু ভ্যারি করে এবং বিভিন্ন ক্ষেত্রে যেহেতু আমরা এটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটু চিত্রের মাধ্যমে শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমরা জানি এই সব পৃথিবীর সমস্ত জিনিসকে 3 ডাইমেনশনস অর্থাৎ 3টা মাত্রায় ভাগ করা যায়। কোনো কিছু একমাত্রিক, কখনো দ্বিমাত্রিক বা কখনো আমরা ত্রিমাত্রিক বলতে পারি, তাই না? 3টা মাত্রা, এবং সেটাকে আমরা এইভাবে বলতে পারি লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ এবং উচ্চতা, 3টা থাকলে আমরা 3 ডাইমেনশন বলি, 2টা হলে 2 ডাইমেনশন। সো আমরা একটা বক্স, দেখো এই বক্সটি লক্ষ্য করো। এখন
একটা ছোট বাচ্চাকে যদি বেবিকে আমি বলি তোমাকে একটা বল দেয়া হলো, তুমি এই বলটি নিয়ে খেলা করো, বাচ্চাটা সাধারণত কীভাবে খেলা করে? সেই বলটাকে বক্সের উপরে রাখতে পারবে, এই বলটাকে সে বক্সের নিচে রাখতে পারে, বলটাকে বক্সের ভিতরে রাখতে পারে, বলটাকে বক্সের পাশে রাখতে পারে, বলটা বক্স থেকে দূরে সে ঢিল দিয়ে ফেলিয়ে দিতে পারে অথবা দূরে রাখতে পারে, এরকম। তাহলে দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত কথা বলার সময় উপরে, মধ্যে, নিচে, পাশে, বাইরে সবসময় কিন্তু এই কথাগুলো বলি। তাহলে এই জিনিসগুলো যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি প্রিপোজিশন। তাহলে যদি আমরা 3টা ডাইমেনশনের কথা বললাম, আমরা এখানে মোটামুটি একটা 5টা ডাইমেনশন আমরা নিলাম, অর্থাৎ প্রিপোজিশন বোঝার খাতিরে আমরা 3টা ডাইমেনশনকে আমরা 5টি ডাইমেনশন নিয়ে নিলাম, যেটা যদিও বাস্তবিক জীবনে ইম্পসিবল, কিন্তু প্রিপোজিশন শেখার খাতিরে আমরা 5টি অংশ নিলাম, উপরে, মধ্যে, নিচে, পাশে, বাইরে। সো এখন যদি আমরা এই অংশগুলোকে আমরা যদি ইংলিশে কনভার্ট করি, প্রিপোজিশন আনার চেষ্টা করি, উপরে অর্থে আমরা কী ব্যবহার করি? অন, অ্যাভভ, ওভার, ওকে, এটা আমরা কী ব্যবহার করি? উপরে অর্থে। মধ্যে আমরা ইন ব্যবহার করি, আমরা ইনটু ব্যবহার করি এবং আমরা থ্রো ব্যবহার করি, যদিও এটা ভেরিয়েশন রয়েছে। নিচে বিলো, আন্ডার, পাশে বাই, বিসাইড, অ্যান্ড দূরে বা বাহিরে আউট। তো মোটামুটি আমরা কমন কিছু প্রিপোজিশন পেয়ে গেলাম, অর্থাৎ যে উপরে অর্থে, মধ্যে অর্থে, নিচে অর্থে, পাশে অর্থে এবং বাইরে অর্থে, ওকে। এখন যেহেতু উপরে অর্থে এবং এখানে আমরা আরও লিখতে পারি আপন রয়েছে, তারপরে আপ রয়েছে, এতগুলো ওয়ার্ড কি উপরে অর্থে কি আমরা একই সেন্টেন্সে বা একই ক্ষেত্রে ব্যবহার করতে পারি? তোমরা এই আনসারটা দিবে না, কখনই আমরা সমস্ত প্রিপোজিশনগুলোকে একই সেন্টেন্সে বা একই অর্থে ব্যবহার করতে পারি না। এই যে অর্থের ভেরিয়েশনটা, এটা হবে কিসের ভিত্তিতে? আমাদের কিছু সেন্স বুঝতে হবে, অ্যাকর্ডিং টু সেন্টেন্স, অ্যাকর্ডিং টু প্যাসেজ, যে একটা প্যাসেজের সেন্টেন্স থাকবে সেটার উপর ডিপেন্ড করবে, এখানে কি মুভমেন্ট রয়েছে নাকি নন মুভমেন্ট সেটাও আমাদের বুঝতে হবে। সব কিছুর উপর বেস করে আমরা একটা প্রিপোজিশনকে সেট করতে পারি। এই জন্যই বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানাটা অনেকটাই জরুরি, ওকে। এখন কি তুমি এই প্রিপোজিশন শেখার জন্য প্রিপোজিশনের ব্যবহারগুলো মুখস্থ করবে, মেমোরাইজ করবে, বা তোমার প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে মুখস্থ করবে? ব্যাপারটা মুখস্থ করার মতো বিষয় নয়। অর্থাৎ প্রিপোজিশনকে আমরা কোন সেক্টরে কীভাবে ব্যবহার করি এটা আমাদের, অর্থাৎ সেন্টেন্স ওয়াইজ আমাদের ব্যবহারটা জানতে হবে। এবং আরও সহজভাবে যদি তুমি শিখতে চাও, তুমি বেশি বেশি যদি ইংলিশ রিডিং করো, তুমি যদি নিউজ পেপার রিডিং করো, স্টোরিগুলো রিডিং করো, তাহলে দেখবা অটোমেটিক তুমি কোন সিচুয়েশনে কোন ধরনের প্রিপোজিশন ইউজ হয় তোমার সেটা মাথায় চলে আসবে। এটা তুমি প্র্যাকটিক্যালি খুব সহজে প্রিপোজিশন শিখতে পারো, ওকে। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে অ্যানালাইজ করি, প্রথম অংশে আমরা আলোচনা করি অ্যাভব, ওভার, অন, আপন। আমরা একটু আগে দেখলাম উপরে অর্থে আমরা অ্যাভব, ওভার, অন, আপন এই প্রিপোজিশনগুলো ইউজ করি, কিন্তু এর মধ্যে ভেরিয়েশনটা কোথায়? এখন আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে এখানে আমরা স্থিতি আর গতির ব্যাপারটা নিয়ে আসবো, যদি এটা ফিজিক্সে আলোচনার বিষয়, যে মুভমেন্ট অ্যান্ড নন মুভমেন্ট, অর্থাৎ গতিশীল আর একটা হলো স্থিতিশীল, ওকে। সেই ফর এক্সাম্পল, তুমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপরে গাছের ডালে একটি পাখি বসে আছে, তাহলে তুমি বললে পাখিটি আমার মাথার উপরে, পাখিটি কিন্তু ডালের মধ্যে বসে আছে, ওকে। সে হয়তো নড়াচড়া করছে কিন্তু ধরে নিই তারা সেই স্থিতিশীল অবস্থায় বসে আছে, উঠছে না। তাহলে আমরা কি বলবো? দ্য বার্ড ইজ অন, ওভার অর অ্যাভব। কোনটা আমরা ব্যবহার করব? দ্য বার্ড ইজ অন, ওভার অর অ্যাভব। সো এখানে আমরা ইউজ করব দ্য বার্ড ইজ অ্যাভব মাই হেড। পাখিটি আমার মাথার উপরে। তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে এই যে আমি অ্যাভব প্রিপোজিশনটা ইউজ করলাম, উপরে অর্থে যেটা কোনো স্পর্শ নেই, কোনো জিনিস যদি স্থিতিশীল অবস্থায় থাকে সেখানে যেটাকে আমরা বলতে পারি এনএম, মানে কি নন মুভমেন্ট। নন মুভমেন্ট অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকলে সেটা আমরা কি ইউজ করব? অ্যাভব ইউজ করব। যদি আমি সেন্টেন্সটাকে এভাবে চেঞ্জ করে বলি, পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, ওকে, সেক্ষেত্রে সেন্টেন্সটা হতে পারে দ্য বার্ড ইজ flying over my head, ওকে। এক্ষেত্রে লক্ষ্য করো আমি কি ইউজ করলাম? ওভার, ওকে। কেন? কারণ ওভার হলো গতিশীলের ক্ষেত্রে, তাহলে অ্যাভব মানে হচ্ছে উপরে আর ওভার মানে কি উপর দিয়ে। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, তাহলে এটা কি গতিশীল, এটাকে আমরা কি বলতে পারি? মুভমেন্ট। তাহলে মুভমেন্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি?
অভার ব্যবহার করি। আর যদি ব্যাপারটা এরকম হতো, পাখিটি তোমার পোষা একটা পাখি, সে তোমার মাথার উপরে বসে আছে, পাখিটি আমার মাথার উপরে, দ্য বার্ড ইজ অন মাই হেড। যখন কোনো জিনিসের সাথে কোনো জিনিসের স্পর্শ থাকে, স্পর্শ থাকলে আমরা কি ইউজ করি? অন ব্যবহার করি, এবং অনেক ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করতে পারি। তখন আমরা বলবো দ্য বার্ড ইজ অন মাই হেড। আশা করি তোমরা উপরে অর্থের ব্যাপারগুলো বুঝতে পেরেছ। এরপরে উপর থেকে আমরা চলে আসি একটু মধ্যে, যেটা আমরা কি ব্যবহার করি? ইন, ইনটু, অ্যান্ড থ্রো। এই তিনটা ক্ষেত্রে আমরা জানবো। ইনের ব্যাপারটা এরকম, সে ফর এক্সাম্পল আমরা ক্লাসের মধ্যে রয়েছি, উই আর ইন দ্য ক্লাস, উই আর ইন দ্য ক্লাস। ক্লাসে কিন্তু আমরা মোটামুটি বসে আছি, ক্লাস করছি, তেমন কি একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসে আছি, কিছুটা স্থিতিশীল অবস্থা। দ্যাটস ওয়াই এখানে কি নন মুভমেন্ট আমরা কি করব? ইন ইউজ করব। সেক্ষেত্রে তাহলে স্থিতিশীল অবস্থার ক্ষেত্রে আমরা ইন। আর কেউ যদি বাহির থেকে ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ইন্টারের পরে ইনটু, যদিও অনেক ক্ষেত্রে বলা হয় ইন্টারের পরে কোনো প্রিপোজিশন দরকার হয় না, ইন্টার দ্য ক্লাস এতেই প্রকাশ করে প্রবেশ করা। তারপরে আমরা অনেক জায়গায় দেখি রেফারেন্সে ইন্টার, ইন্টু। সো ইন্টু মানে কি? বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করা। ইন্টু বলতে আমরা কি বুঝাই? বাহির থেকে ভিতরে। তাহলে এটা অবশ্যই গতিশীল। তাহলে দিস ইজ মুভমেন্ট, নন মুভমেন্ট, অ্যান্ড দিস ইজ মুভমেন্ট। আর থ্রো অলসো মুভমেন্ট, এটা মানে মুভমেন্ট। থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে। এটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। তোমরা এই এক্সাম্পলটা অনেকেই জানো, যে পেন থ্রো দ্য লাইন। লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও। এটা কিভাবে করা হয়? আমরা যখন কোনো লাইন এভাবে কেটে দিই, সাধারণত এভাবে আমরা লাইনটিকে কেটে দেই, পেন থ্রো দ্য লাইন। তাহলে থ্রোটা কোনো কিছুর মধ্য দিয়ে, এবং এটা মুভমেন্ট অবস্থা প্রকাশ করে। ওকে, এরপরে আমরা যেটা ব্যবহার করব, আউট অ্যান্ড আউট অফ। আচ্ছা, তাহলে আউট মানে কি? বাহিরে। আউট মানে হচ্ছে বাহিরে। আর যখন ভিতর থেকে কোনো কিছু বাহিরে যাওয়া হয়, কি বললাম আমি? ভিতর থেকে যখন কোনো কিছু বাহিরে যাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? আউট অফ। সো একজন স্টুডেন্টকে টিচার বলতে পারে, গো আউট অফ দ্য রুম, গো আউট অফ দ্য রুম, রুমের বাহিরে চলে যাও। ওকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো নন মুভমেন্ট এবং আরেকটা হচ্ছে মুভমেন্ট। এই জন্যই আমি বলেছিলাম এখানে স্থিতি আর গতির ব্যাপারের উপর নির্ভর করে, সেন্টেন্সে সাধারণত মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা প্রিপোজিশনগুলোকে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা মোটামুটি ভেরিয়েশনটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন এই যে বিষয়গুলোকে যদি আমরা, এই এতক্ষণে বিষয়গুলো যদি আমরা একটা পুরো একটা সার্কেলের মধ্যে নিয়ে আসি, ব্যাপারটা কী রকম দাঁড়ায়? আমরা এগুলো বেশ কিছু পয়েন্ট নিয়েছি। ওকে, আমরা এই পয়েন্টটাতে লিখব অ্যাভোভ, ওভার, অন, ফ্রম, টুয়ার্ডস, ইন, ইনটু, বাই অ্যান্ড বিসাইড, থ্রো, out of, out, below, and under. ওকে, মোটামুটি আমরা এখানে বেশ কিছু প্রিপোজিশন লিখেছি, একটু লক্ষ্য করো তোমরা। এখানে দেখো উপরে অর্থে কিন্তু সার্কেলটাকে স্পর্শ করি নাই, কোনো টাচ নেই। ওকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? অ্যাভোভ স্থিতিশীল, ওভার গতিশীল। আর যখন সার্কেলটাকে দেখো টাচ করে উপরে রয়েছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? অন। এখানে দেখো আরেকটি জিনিস আমরা অ্যাড করেছি, যে ফ্রম অ্যান্ড টু, অর্থাৎ যেখান থেকে স্টার্ট পজিশন সেখান থেকে আমরা কি ফ্রম, এবং আমাদের ডেস্টিনেশনটাকে আমরা কি ব্যবহার করি? টু। কখন আমরা টুয়ার্ডস ব্যবহার করি। ওকে, তার মানে কি? আমি রংপুর থেকে ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা ফ্রম রংপুর। ওকে, আর টু আর টুয়ার্ডসের মধ্যে ব্যাপারটা আমরা কি টু সব ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু ব্যাপারটা এরকম একটু ভেরিয়েশন থাকে, যে স্পেসিফিক ডেস্টিনেশন হলে আমরা সাধারণত টু ব্যবহার করি। সে ফর এক্সাম্পল, আই অ্যাম গোয়িং টু
রংপুর মেডিকেল কলেজ, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে রংপুর মেডিকেল কলেজে বললাম। আমি যদি বলি আই এম গোয়িং টু মেডিকেল মোড়, সো মেডিকেল পরে এক্স্যাক্ট জায়গাটা আমরা যদি না বলি সেক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। আই এম গোয়িং টুয়ার্ডস মেডিকেল মোড়, আই এম গোয়িং টুয়ার্ডস মেডিকেল মোড়, অর্থাৎ মেডিকেল মোড়ের দিকে যাচ্ছে, এক্ষেত্রে টুয়ার্ডসটা ব্যবহার করা হয়। এটা আমাদের জানার জন্য বললাম। সো ইন মানে কি মধ্যে, এবং বাহির থেকে যখন ভিতরে আমরা কী ব্যবহার করছি ইনটু। আউট মানে বাহিরে, ভিতর থেকে যখন বাহিরে আমরা কী ব্যবহার করছি আউট অফ। কিছুক্ষণ আগে আমরা শিখেছি বাই বিসাইড মানে কি পাশে অর্থে, এবং বিলো বা আন্ডার নিচে অর্থে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে মোটামুটি আসলে প্রিপোজিশনটা কীভাবে শেখা দরকার, এটা কোনো মুখস্থের জিনিস না। যদিও আমরা সবাই মুখস্থ করা শুরু করি, আমরা বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করি, কিন্তু যদি আমরা থিমগুলো বা সেন্সগুলো না বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ যখন আমরা এগুলো যদি কখনো মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন যদি থেকে থাকে, বা যখন আমরা ফিলিং দ্য গ্যাপসের মধ্যে যখন ক্লু থেকে নিয়ে আসে বসাই, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু পাজেলের মধ্যে পড়ে যাই বা কনফিউজড হয়ে যাই। আসলে মনে হচ্ছে যে ইনো বসছে, মনে হচ্ছে অনও দেওয়া যায়, অফও দেওয়া যায়। সেক্ষেত্রে তুমি কীভাবে এটার মধ্যে ডিফারেন্সিয়েট করে এক্স্যাক্টলি বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমাকে এই টার্মগুলো কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে। ওকে, আমি একটি সেন্টেন্স লিখবো, দেখো তোমরা ভালো করে সেন্টেন্সটি লক্ষ্য করো। ওকে, দেখো মিস্টার কামাল কেম টু বাংলাদেশ ফ্রম লন্ডন উইথ চিলড্রেন অন ফ্রাইডে বাই বিমান ফর স্টেইং অ্যাট রংপুর ইন বাংলাদেশ ফর এ মান্থ ডিউরিং সামার ইন 2015। আমি একটি সেন্টেন্স লিখেছি, তাহলে প্রিপোজিশনের ব্যাপারটা বোঝো। তুমি প্রিপোজিশনকে দেখা গেল ইউজ করে তুমি অনেক বিশাল বিশাল কিন্তু সেন্টেন্স ফর্ম করতে পারো। এবং দেখো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বেশ কিছু নর্মাল অর্থাৎ কমন কিছু প্রিপোজিশন আমরা জানতে পারবো। সো দেখো মিস্টার কামাল কেম টু বাংলাদেশ ফ্রম লন্ডন, অর্থাৎ এসেছে কোথায়, বাংলাদেশে। কোথায় হতে? লন্ডন হতে। কারোর সাথে বোঝালে আমরা কি বসে? উইথ বসে। আমরা প্রিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করি, টু, ফ্রম, দেন কারোর সাথে বোঝালে উইথ বসে। আমরা স্যাটারডে, সানডে, মানডে এর আগে সবসময় কী বসে? অন বসে। যানবাহন বা ভেহিকেলের আগে কি বসে? বাই বসে। এক্সেপশনাল আমরা জানি পায়ে হেঁটে গেলে কি বসে? অন ফুট। এটাকে আমরা কখনো কি বলবো না? বাই ফুট বলবো না, অন ফুট। তারপরে আমরা বাইসাইকেলে গেলে আমরা বাই সাইকেল বলবো না, এটাকে কি বলবো? অন বাইসাইকেল। ইভেন ঘোড়ার পিঠে গেলেও আমরা বলতে পারি অন হর্স ব্যাক। ওকে, দেন আবার জন্য অর্থে ফর স্টেইং। আচ্ছা, আমরা জানি দুটো স্থানের মধ্যে যেটা ছোট তার আগে কি বসে? অ্যাট বসে, এবং বড় স্থানে আগে কি বসে? ইন বসে। এবং আবার আমরা ফর এ মান্থ, ডিউরিং। ওকে, অর্থাৎ এই যে তোমার সামার, উইন্টার, এটা স্প্রিং, এর আগে আমরা কি বসে? ডিউরিং। ইভেন আমরা ইনও ব্যবহার করতে পারি, এবং সালের আগে কি বসে? ইন। সো দেখতে পাচ্ছি আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটা সেন্টেন্স আমরা 11টি প্রিপোজিশন ইউজ করে একটা বিশাল একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পেরেছি। তার মানে প্রিপোজিশন যেমন ব্যবহার জানতে হবে, আমরা এক্স্যাক্টলি যদি সেন্টেন্সের ব্যবহারটা করার মাধ্যমে অনেক বড় বড় আমরা সেন্টেন্স ফর্ম করতে পারি। তাহলে কতটাই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অন প্রিপোজিশন। প্রিপোজিশন আসলে বিষয়টা কী, কেন পড়া দরকার, সেটারই আলোচনার বিষয় ছিল। আজকে ফার্স্ট ক্লাস হলো, এবং আমরা ক্রমান্বয়ে প্রিপোজিশনের বেশ কিছু ক্লাস করব সিরিয়ালি। আমরা প্রিপোজিশন আজকে 1 হয়ে গেলে, এবার 2 3 4 5 অনেকগুলো ক্লাস কন্ডাক্ট করব। তোমরা আশা করি সাথে থাকবে, এবং এর মাধ্যমে তোমরা অনেক বেশি করে এক্সারসাইজ প্র্যাকটিস করবে এবং বেশি বেশি কালচার করবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট প্রিপোজিশন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।